নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকে আমরা ক্লাস 11-এর বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক শুরু করছি, যে টপিকটা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তো টপিক শুরু করার আগে আমাদের ফার্স্ট কিছু জেনে নেওয়া যাক। যেমন আমরা দেখতে পাই যে শুধুমাত্র উদ্ভিদরাই খাবার তৈরি করতে পারে। তুমি এমন কোনো প্রাণীর নাম বলতে পারবে যে খাবার তৈরি করতে পারে? খাবার তৈরি করতে পারে এই নয় যে রান্নার গ্যাস রয়েছে, রান্নার গ্যাসে গিয়ে রান্না করে ফেলছে এবং খাবার তৈরি করে ফেলছে, না, সেটা না। আমি যে খাবার তৈরির কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নিজে নিজে খাবার তৈরি। অর্থাৎ তুমি এখানে কোনো সবজি কেটে রান্না করা নয়, সেই সবজি নিজে থেকে যে উৎপাদিত হচ্ছে তার কথা বলছি। এবং তোমরা দেখবে যে শুধুমাত্র সবুজ উদ্ভিদরাই নিজের খাবার তৈরি করতে পারে। অন্যদিকে বেশ কিছু উদ্ভিদ রয়েছে যারা সবুজ নয়, তারা কি করে না, তারা অন্য কোনো মৃতভোজী বা মৃতজীবী হয়ে সে বেঁচে থাকে। মানে কীরকম? মানে হচ্ছে একমাত্র যারা সবুজ উদ্ভিদ তারাই নিজের খাদ্য নিজে বানায়। যেমন তুমি একটা গাছে ফল ধরে থাকতে দেখবে, এখানে ফলটা কি? এখানে ফলটা হচ্ছে সেই গাছের সঞ্চিত খাবার। ফলটা তার ভবিষ্যতের বংশ বিস্তারের জন্য, বীজের জন্য সেই খাবারটা স্টোর করে রেখেছে, কিন্তু বিভিন্ন প্রাণী সেটা ভক্ষণ করে সেই প্রাণীরা বেঁচে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাই যে একমাত্র সবুজ উদ্ভিদরাই খাবার তৈরি করতে পারে। এখন প্রশ্ন যে সেই সবুজ উদ্ভিদ কিভাবে তার খাবার তৈরি করে, এবং সেই পুরো স্টোরি বা সেই পুরো কাহিনীটা বুঝবো আমরা এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ এই ক্লাসের মাধ্যমে। এবং এই পুরো সালোক সংশ্লেষটা একটা ক্লাসের মধ্যে নেওয়া সম্ভব নয়, সেই জন্য আমি বেশ কিছু পার্টে এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস টপিকটা কভার করব। তো তোমরা যারা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ছাত্রছাত্রী, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, মানে ক্লাসটা পুরোটা করবে, এবং কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন ব্যাপার হচ্ছে এই যে সালোক সংশ্লেষ মানে নিজের খাবার নিজেই তৈরি করতে পারছে, সেই সালোক সংশ্লেষের ইংরেজি হচ্ছে ফটোসিনথেসিস। এবার আমরা যদি সেই শব্দটার মানে একটু খুঁজি তাহলে কি পাবো? পাবো ফটো, এবং তার সাথে কী পাবো? সিনথেসিস। অর্থাৎ ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ করা বা উৎপন্ন করা। অর্থাৎ ফটোসিনথেসিস মানেই হচ্ছে যে প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে কোনো খাবার তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ফটোসিনথেসিস। এবার এই ফটোসিনথেসিস এলো কোথা থেকে? মানে এই যে শব্দটা ফটোসিনথেসিস আমরা বলছি, সেই ফটোসিনথেসিস শব্দটার উৎস কি না, গ্রিক শব্দ ফোটোস, কথার অর্থ হচ্ছে আলো। অন্যদিকে সিনথেসিস এর অর্থ মানে হচ্ছে সংশ্লেষ। অর্থাৎ আলোকের উপস্থিতিতে যখন কোনো খাবার তৈরি হবে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলবো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সালোক মানে কি? আলোক, অর্থাৎ আলোকের উপস্থিতিতে যখন কোনো কিছু সংশ্লেষ হবে তখন তাকে আমরা বলবো ফটোসিনথেসিস। বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম এই ফটোসিনথেসিস কথাটি বলেন। ফটোসিনথেসিস কিভাবে হয় না হয় এই নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছিল, এবং আমরা একে একে সেই বিষয়বস্তুগুলো সম্বন্ধে জানব। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, ফটোসিনথেসিস মানে হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ, মানে মেনলি সবুজ উদ্ভিদ, তার খাবার তৈরি করে, এবং সেই খাবারটা স্টোর করে কিসে? খাবারটা স্টোর করে রাখে তার বিভিন্ন অংশে, তার পাতায়, তার ফলে, বিভিন্ন অংশে, উদ্ভিদের বিভিন্ন অংশে সে সঞ্চয় করে রাখে। কেন? তার ভবিষ্যতের জন্য। প্রাণী খাবে বলে নয়, কিন্তু তার ভবিষ্যৎ মানে কি? বীজ। এবার বীজকে আবৃত করে রাখে কে? ফল। সেই ফলের মধ্যে খাবারটা সঞ্চয় করে রাখছে, তার কারণ যখন বীজটা বংশ বিস্তার করবে সেই বীজটা খাবার কোথা থেকে পাবে? যতক্ষণ না তার মূল তৈরি হয়েছে সেই ফলটা থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ফটোসিনথেসিস মানে কি। এখন ব্যাপার হচ্ছে এই ফটোসিনথেসিস কিভাবে হচ্ছে সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ ফটোসিনথেসিস আমরা তো বলে দিলাম যে খাবার তৈরি হয়, কিন্তু কিভাবে হয়?
গাছের তো আর স্টোভ নেই, গাছের তো আর গ্যাস নেই যে খাবার তৈরি করে ফেলছে। তো সেইগুলোই আমরা এবার ধাপে ধাপে জানবো। তো দেখো ফটোসিনথেসিসের ক্ষেত্রে মেনলি কি হয় না, ফটোসিনথেসিসের ক্ষেত্রে উদ্ভিদ বাতাস থেকে নেয় CO2কে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে, মাটি থেকে নেয় জলকে অর্থাৎ H2O-কে, দিয়ে ক্লোরোফিল এবং সূর্যালোক এই দুটোর উপস্থিতি কিন্তু চাই। দুটোর উপস্থিতি যদি না থাকে তাহলে খাবার তৈরি হবে না। মানে তুমি ধরো গ্যাসের ওপরে তুমি গ্যাসটাকে অন করলে না, তুমি ভাতের হাঁড়ি রেখে দিলে, তাহলে কি রান্না হবে? হবে না। ঠিক একই রকম যদি এই দুটো জিনিস উপস্থিত না থাকে, মানে যেগুলো আমি বলছি, যে কাঁচামালগুলো বলছি, কোনোটাই মধ্যে যে কোনো একটা যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু খাবার তৈরি করতে পারবে না সবুজ উদ্ভিদ। কী কী কাঁচামাল? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, H2O মানে জল, ক্লোরোফিল এবং সূর্যালোক, এইগুলো যদি না থাকে তাহলে সবুজ উদ্ভিদ কিন্তু খাবার তৈরি করতে পারবে না। কি বানাচ্ছে? পরিবর্তে বানাচ্ছে C6H12O6 মানে গ্লুকোজ, তার সাথে অক্সিজেন এবং জল। এবং আমরা যদি সমীকরণটার ব্যালেন্স করি দেখতে পাবো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ নেয়, তার সাথে 12 অণু জল নেয়, দিয়ে তৈরি করে 1 অণু গ্লুকোজ, 6 অণু CO2 এবং 6 অণু জল। অর্থাৎ যতটা CO2 নিচ্ছে ঠিক ততটাই অক্সিজেন দিচ্ছে। এবং এখানে ব্যাপারটা বোঝার আছে যে আমরা গাছকে কি দিচ্ছি, আমরা মানে প্রাণীরা মেনলি গাছকে দিচ্ছি CO2, পরিবর্তে গাছ আমাদের কি দিচ্ছে? পরিবর্তে গাছ আমাদের দিচ্ছে অক্সিজেন। গাছ অ্যাকচুয়ালি আমরা নেব বলে দিচ্ছে না, গাছ তার এই প্রসেসটার বাই প্রোডাক্ট, উপজাত বস্তু হিসেবে অক্সিজেন তৈরি করছে, আমরা সেটাকে ব্যবহার করে বেঁচে আছি। মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছি গাছেদের করুণার পাত্র, আমাদের অহংকারের কিছু নেই, আমরা তো CO2 দিচ্ছি, পরিবর্তে গাছ আমাকে দিচ্ছে না। আমরা CO2 দিচ্ছি ঠিক, শুধু আমরা কেন, গাছ নিজেও তার রেসপিরেশনের ফলে CO2 উৎপন্ন করে, এবং সেই CO2 নিয়ে সে যে অক্সিজেনটা দিচ্ছে সেটা বিনিময়ে নয়, সেটা বাই প্রোডাক্ট, উপজাত বস্তু হিসেবে। এবং আমরা যখন পড়বো দেখতে পাবো এই যে অক্সিজেনটা আসছে অ্যাকচুয়ালি জল থেকে। অক্সিজেনটা আসছে কোথা থেকে? জল ভেঙে তৈরি হচ্ছে অক্সিজেন। অন্যদিকে এই যে CO2, সেই CO2টা থেকে তৈরি হচ্ছে, মানে সেই কার্বনটা তৈরি করছে কি? গ্লুকোজ। এবং আমরা যদি একটু নর্মাল আমাদের কেমিস্ট্রি জ্ঞান থাকে, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটছে। দেখো জল থেকে হাইড্রোজেন বাদ যাচ্ছে, তাহলে হাইড্রোজেন যখনই আমরা জানি হাইড্রোজেন বাদ যায় বা অক্সিজেন যুক্ত হয় তখন তাকে আমরা বলি জারণ। তাহলে এখানে কি হচ্ছে? এখানে জারণ হচ্ছে। অন্যদিকে CO2 ছিল, সেখানে হাইড্রোজেন চলে এসছে, তাহলে সেটা কি হচ্ছে? বিজারণ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস একটি জারণ বিজারণ প্রক্রিয়া। হোয়াই? তার কারণ এখানে জল জারিত হয়ে অ্যাকচুয়ালি মানে বিজারণের ফলে সৃষ্টি করছে অক্সিজেন, অন্যদিকে CO2 বিজারণের ফলে সৃষ্টি করছে গ্লুকোজ, এবং জল জারণের ফলে সৃষ্টি করছে অক্সিজেন। ওকে, তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস একটি জারণ বিজারণ প্রক্রিয়া। অন্যদিকে গাছ তার নিজের খাদ্য দেখো নিজেই বানাচ্ছে, শুধু প্রকৃতি থেকে উপাদান নিচ্ছে, কারোর হেল্প নিচ্ছে না, কিন্তু প্রকৃতি থেকে উপাদান নিচ্ছে, দিয়ে একটা খাবার তৈরি করে ফেলছে। সেই জন্য এই সালোক সংশ্লেষকে আমরা বলতে পারি যে স্বভোজী পুষ্টি পদ্ধতি। কেন স্বভোজী পুষ্টি? কারণ স্বভোজী পুষ্টি কাকে বলে? যখন কোনো জীব নিজের খাদ্য নিজেই সংশ্লেষ করতে পারে তখন তাকে আমরা বলি সহভোজী। যদি নিজে না পারে তখন তাকে আমরা বলি পরভোজী। যেমন আমরা সমস্ত মেজরিটি যে প্রাণী আছে তারা হচ্ছে পরভোজী, সমস্ত যে প্রাণী রয়েছে তারা হচ্ছে পরভোজী, কারণ তারা নিজের খাদ্য নিজে বানাতে পারে না। ওকে, তাহলে এটাও আমরা বুঝলাম যে সালোক সংশ্লেষ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় এবং সালোক সংশ্লেষে হচ্ছেটা কি, কীভাবে হচ্ছে পরে আসছি, কী হচ্ছে সেটা আমাদের ফার্স্ট জানলাম। এবার এই সালোক সংশ্লেষ তাহলে হয় কোথায়? আমি বললাম সালোক সংশ্লেষ হয় সবুজ অংশে। কেন সবুজ অংশই হতে গেল, কেন অন্য অংশে হতে গেল না, কেন সাদা অংশ মূল সেখানে হচ্ছে না? তার কারণ আমাদের রান্না যেমন রান্নাঘরেই হয়
শোয়ার ঘরে রান্না হয় না, ঠিক সেরকম সালোক সংশ্লেষ শুধুমাত্র সবুজ অংশেই হয়। তার কারণ সবুজ অংশে ক্লোরোফিল থাকে। যেমন রান্নাঘরে গ্যাস থাকে, ঠিক সেরকম সবুজ অংশে ক্লোরোফিল থাকে। এখন প্রশ্ন তাহলে ক্লোরোফিল কি? না, ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক, মানে একটা পিগমেন্ট যেটা সবুজ বর্ণ সৃষ্টি করে। এবার এই ক্লোরোফিল থাকে কোথায়? উদ্ভিদের সমস্ত সবুজ অংশে। তাহলে সালোক সংশ্লেষ হয় কোথায়? সমস্ত সবুজ অংশে। যেখানে যেখানে সবুজ তুমি দেখতে পাবে সেখানে সেখানে সালোক সংশ্লেষ হবে। মেজরিটি সালোক সংশ্লেষ কোথায় হচ্ছে তাহলে? তাহলে মেজরিটি সালোক সংশ্লেষ একটা গাছের, যদি আমি বেশিরভাগ অংশ সবুজ কি দেখতে পাই না, গাছের পাতা। এক্স্যাক্টলি। তাহলে মেজরিটি যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস সেটা হচ্ছে কোথায়? গাছের পাতায়। এবং গাছের পাতায় কোথা হচ্ছে সেটা দেখার জন্য আমি দেখো একটা ডায়াগ্রাম দেখিয়েছি। তাহলে সালোক সংশ্লেষ মেজরিটি হয় কোথায়? গাছের পাতায়। এবার গাছের পাতার কোথায় হয় না, গাছের পাতার যদি আমরা সেকশন দেখি তাহলে দেখতে পাবো যে গাছের পাতার এটা সেকশন একটা, যার একদম উপরের স্তরটা হচ্ছে এপিডার্মিস, গাছের পাতার একদম বাইরের ত্বক সেটা হচ্ছে এপিডার্মিস। তার নিচেতে দেখো দু রকমের কিছু প্যারেনকাইমা কোষ আছে, কিছু ল্যাংচার মতো প্যারেনকাইমা কোষ আছে আর কিছু রসগোল্লার মতো প্যারেনকাইমা কোষ আছে। যে ল্যাংচার মতো যে প্যারেনকাইমা কোষগুলো আছে তাদের মধ্যে কোষান্তররন্ধ্র খুব একটা নেই। যে ল্যাংচার মতো যে লম্বা লম্বা যে কোষগুলো রয়েছে তাদেরকে বলে প্যালিসেড প্যারেনকাইমা। অন্যদিকে যে গোল গোল রসগোল্লার মতো যে প্যারেনকাইমাগুলো রয়েছে তাদেরকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা এদের একত্রে বলা হয় মেসোফিল কলা। কি বললাম? মেসোফিল কলা। আমরা জানি কিছু কোষ নিয়ে তৈরি হয় কলা। তাহলে আমরা পাতার কোথায় সালোক সংশ্লেষ দেখতে পাবো না, আমরা পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ দেখতে পাবো। মেসোফিল কলার কোথায় হচ্ছে না, আমরা যদি দেখি মেসোফিল কলা, সেই মেসোফিল কলার মধ্যে দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট পিগমেন্ট আকারে দেখিয়েছি, সেখানে রয়েছে কে? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলের মধ্যে আমরা দেখব যে যেখানেই ক্লোরোফিল সেখানেই হবে সালোক সংশ্লেষ, মানে সেখানেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে বানাতে পারবে, আদারওয়াইজ নয়। কথাটা পুরোপুরি সত্য নয়। তার কারণ আমরা পরে দেখব যে শুধু ক্লোরোফিলই সালোক সংশ্লেষ করতে পারে এমনটা নয়, এছাড়াও বেশ কিছু পিগমেন্ট বা রঞ্জক আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে। হ্যাঁ, ক্লোরোফিলের মতো অতটা ভালো করতে পারে না, বাট করতে পারে। ঠিক আছে, এবার তাহলে ক্লোরোফিল কেমন দেখতে? দেখো ক্লোরোফিল কেমন দেখতে আমি পাশে একটা কেমিক্যালি স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। মেজরিটি ক্ষেত্রে আমরা ক্লোরোফিলের যদি স্ট্রাকচার দেখি, ক্লোরোফিলের দেখো একটা রিং লেগ স্ট্রাকচার রয়েছে আর একটা এরকম লম্বা শৃঙ্খল বা চেন স্ট্রাকচার রয়েছে। তো ক্লোরোফিলের যে রিংয়ের মতো যে স্ট্রাকচারটা থাকে, মানে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে পরফাইরিন রিং। এবং যে লম্বা চেনের মতো অংশটা দেখতে পাচ্ছ একে বলে ফাইটল টেল। টেল মানে পুচ্ছ বা লেজ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ক্লোরোফিলের যে একটা মোটামুটি স্ট্রাকচার কীরকম হয় না, একটা রিং লেগ স্ট্রাকচার থাকে, তার নিচে একটা ফাইটল টেল থাকে এবং রিং মোটামুটি 1 2 3 4 4টে রিং থাকে এবং এই রিংয়ে বিভিন্ন গ্রুপ যুক্ত থাকে। তার উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ক্লোরোফিলের নামকরণ করি। যেমন এই যে 2 নম্বর রিংয়ে এখানে কি গ্রুপ আছে? মিথাইল গ্রুপ, CH3 গ্রুপ। যদি মিথাইল গ্রুপ থাকে তখন তাকে আমরা বলি ক্লোরোফিল এ, সংক্ষেপে লেখে CHL এ। ক্লোরোফিল এ, ক্লোরোফিলকে সংক্ষেপে লেখে CHL। যদি ওই মিথাইল গ্রুপের জায়গায় যদি CH মানে অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন সেটা হয়ে যায় ক্লোরোফিল বি। মেজরিটি যে সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদের ক্ষেত্রে মেজরিটি এই দুই ধরনের ক্লোরোফিলই পাওয়া যায়, যেটা হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল বিটা শুধুমাত্র সবুজ উদ্ভিদই থাকে। ক্লোরোফিল এ তো থাকেই, তার সাথে ক্লোরোফিল বিটা শুধুমাত্র সবুজ উদ্ভিদ যে উন্নত উদ্ভিদ রয়েছে তাদের থাকে। অন্যদিকে অনুন্নত যে শৈবাল আমরা দেখতে পাই সেখানে মেনলি এই ক্লোরোফিল এ থাকে, তার সাথে ক্লোরোফিল সি হেনাতেনা রয়েছে। মেজরিটি যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে ক্লোরোফিল বি আমরা সমস্ত উন্নত সবুজ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। ক্লোরোফিল এ সমস্ত রকমের যে উদ্ভিদ রয়েছে সেখানে মানে শৈবাল থেকে শুরু করে ব্যাকটেরিয়া প্রত্যেকেই মোটামুটি ক্লোরোফিল এ, ব্যাকটেরিয়া, ক্লোরোফিল এগুলো আমরা দেখতে পাই। ক্লোরোফিল বিটা শুধুমাত্র সবুজ উন্নত উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে ক্লোরোফিল কি সেটাও বোঝা গেল যে ক্লোরোফিল অ্যাকচুয়ালি হচ্ছে
এবার প্রশ্ন যে ক্লোরোফিলটা তাহলে কি মেসোফিল কলার মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে না। ক্লোরোফিলটার জায়গা যদি স্পেসিফিক করা হয়, যেমন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, হয়তো তুমি বর্ধমান থেকে দেখছো, তুমি বলবে তোমার বর্ধমানে বাড়ি? না, তুমি কি বলবে? তোমার ঠিকানা দেবে, বর্ধমানের কোথায়। ক্লিয়ার? যেমন আমি যে ক্লাসটা করাচ্ছি এটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানের, যদি আমি থানা বলি মঙ্গলকোট থানা, আমি যদি ব্লক বলি সেটা হচ্ছে মঙ্গলকোট ব্লক, এবং আমি যদি আমার গ্রাম বলি সেটা হচ্ছে বনকাপাসি গ্রাম। ঠিক আছে, আমি স্পেসিফিক হচ্ছি। ঠিক একই রকমভাবে আমি যদি বলি যে অ্যাকচুয়ালি ক্লোরোফিল আছে কোথায়, না ক্লোরোফিল আছে পাতার মেসোফিল কলার যে কোষ, সেই কোষের ক্লোরোপ্লাস্ট বা আমরা বলতে পারি প্লাস্টিড নামক একটা কোষীয় অঙ্গাণুর মধ্যে। সুতরাং আমাদের তাহলে একটু জানা উচিত যে প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল কোথায় থাকে, সেটা একটু আমাদের দেখা উচিত। তো তাহলে আমি দেখিয়ে দিই একটু ব্যাপারটা। দেখো, আমরা যদি যে কোনো একটা কোষকে একটু জুম করলে আমরা দেখতে পাবো যে তার মধ্যে একটা কোষীয় অঙ্গাণু রয়েছে, এবং সেই কোষীয় অঙ্গাণুটাকে আমরা বলি প্লাস্টিড। যেহেতু ক্লোরোফিল থাকে সেই জন্য তাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টিড। এবং সেই প্লাস্টিডের একটা দেখো দ্বিপর্দাবৃত কোষীয় অঙ্গাণু, মানে দুটো বাইরে পর্দা রয়েছে, এবং তার মধ্যে আমরা দেখতে পাই কিছু এরকম কয়েনের মতো অংশ সজ্জিত আছে, এবং সেই কয়েনের মতো সজ্জিত অংশগুলো একে অপরের দ্বারা যুক্ত আছে, একে অপরের সাথে এরকম যুক্ত আছে। যে কয়েনের মতো আমরা অংশগুলো দেখতে পাই, এক একটা কয়েনের মতো যে চ্যাপ্টা অংশ, সেগুলোকে বলা হয় থাইলাকয়েড। এবং এই অনেকগুলো থাইলাকয়েড নিয়ে দেখো একটা স্তম্ভের মতো স্ট্রাকচার তৈরি করেছে, এটাকে বলা হয় গ্রানাম। এবং অনেকগুলো গ্রানামকে আমরা বলবো গ্রানা। মানে এখানে জাস্ট আমি একটাকে দেখিয়েছি সেই জন্য বলছি গ্রানাম। যদি আমি দুটো বলি তাহলে সেটাকে আমরা বলবো গ্রানা, তখন আর গ্রানাম বলবো না। সিঙ্গুলার আর প্লুরাল, আশা করি তোমার সেই ইংলিশ বোধটুকু রয়েছে। তাহলে থাইলাকয়েডগুলো সজ্জিত হয়ে সৃষ্টি করছে গ্রানা বা গ্রানাম। এবং দেখো এই মধ্যখানে কিছু সুতোর মতো অংশ দেখতে পাচ্ছি, এদেরকে বলে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এবং এই যে থাইলাকয়েড ছাড়া যে ধাত্রটা দেখতে পাচ্ছ, মানে এই অংশটা, এটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমাতে থাকে, তাই স্ট্রোমা ল্যামেলি এটা। ক্লিয়ার? তাহলে আমরা ক্লোরোফিলটা কোথায় অ্যাকচুয়ালি থাকে না, আমরা যদি থাইলাকয়েডের সেকশন দেখি, অ্যাকচুয়ালি থাইলাকয়েডটা সৃষ্টি হয়েছে কোষ পর্দা থেকে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি এরকম, মানে যে কয়েনের মতো অংশটা দেখছো সেটা কোষ পর্দাটা এরকম ভাঁজ খেয়ে তৈরি করেছে। এবং এই ক্লোরোফিল থাকে এই কোষ পর্দার প্রাচীরে, মানে কোষ পর্দার গায়ে গায়ে, প্রাচীর বলাটা ভুল হবে, কোষ পর্দার বহিঃপর্দা এবং অন্তঃপর্দায় আমরা দেখতে পাবো অসংখ্য ক্লোরোফিল রয়েছে। ক্লিয়ার? তাহলে ক্লোরোফিলের অবস্থান বোঝা গেল যে ক্লোরোফিল কোথায় থাকে। এবং এই সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি একটা ক্লোরোফিল করে না, সেখানে 250 থেকে 400 এরকম ক্লোরোফিল একসাথে থেকে সালোক সংশ্লেষ সম্পন্ন করে। এবং এই যখন এই 250টা ক্লোরোফিল একসাথে থেকে কাজ করে তখন তাকে বলে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোম কি না, কোয়ান্টোজোম হচ্ছে যখন 250টা ক্লোরোফিল একত্রিত হয়ে কাজ করবে তখন তাকে আমরা বলবো কোয়ান্টোজোম। এবং এই কোয়ান্টোজোমই অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ ঘটায়, তাই কোয়ান্টোজোমকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক। আমি এই জায়গায় লিখে রাখছি, কোয়ান্টোজোমকে কি বলে না, কোয়ান্টোজোমকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক বা ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট। ক্লোরোফিলকে নয়, কিন্তু কোয়ান্টোজোমকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক, কারণ কোয়ান্টোজোম অ্যাকচুয়ালি অনেকগুলো ক্লোরোফিল নিয়ে গঠিত এবং তারাই ফটোসিনথেসিস কন্ডাক্ট করে। তাহলে ফটোসিনথেসিস মানে কি বুঝলাম, যে খাবার তৈরি হবে। কীভাবে হবে আমি পরে আসছি, কারণ ফার্স্ট আমাদের মানে ঢুকেই তুমি যদি কীর্তন করতে শুরু করে দেয় কেউ, তুমি কিছু বুঝবে না, তোমাকে ফার্স্ট গৌড়চন্দ্রিকা বুঝতে হবে। তাহলে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌড়চন্দ্রিকা। আজকে আমি বলতে চলেছি যে পালা কি হবে, কীর্তন তো পরের দিন হবে, যে প্রসেস কীভাবে হয় ফটোসিনথেসিস। ঠিক আছে, ধীরে সুস্থে বুঝতে হবে। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, আশা করি কোনো ডাউট থাকবে না। তাহলে আমরা বুঝলাম যে পাতার মেসোফিল কলার, সেখানে ক্লোরোপ্লাস্টিড রয়েছে, সেখানে ক্লোরোফিল রয়েছে, যেখানে সালোক সংশ্লেষ হয় মানে খাবার তৈরি হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষে যে আমরা আলো বললাম, সেই আলোটা কোন আলোতে ভালো হয়? লাল আলোতে না ওই বেনি আশোকলা বেগুনি থেকে শুরু করে লাল 7টা বর্ণের মধ্যে কোন আলোতে সবথেকে ভালো সালোক সংশ্লেষ হয়? তো তার জন্য আমি এখানে একটা গ্রাফ রিপ্রেজেন্ট করেছি। আমি এই জায়গাগুলো একটু মুছে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, নাহলে একটু ঘিঞ্জি লাগছে। দেখো, আমাদের অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষকারী অঙ্গ তাহলে কি দেখলাম, সেটা হচ্ছে পাতা। এবার এই পাতাতে সূর্যালোক পড়ছে, সূর্যালোক পড়ার সাথে সাথে বিভিন্ন রঙের আলোক রশ্মি পড়ছে সেখানে সেখানে বেনি আশুকলা। এবং আমরা যদি আলোক রশ্মি দেখি, মানে ধরো 480 থেকে 680 বা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমরা দেখতে পাই, সেই জন্য একে বলে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোক রশ্মি কেন না, এই আলোটাই আমরা দেখতে পাই। এর নিচে মনে করো 300 ন্যানোমিটার আছে, যে অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, সেগুলো আমরা চোখে কিন্তু দেখতে পাই না। আমাদের যে দৃশ্যমান আলোক রশ্মি সেটা হচ্ছে একদম বেগুনি থেকে শুরু হচ্ছে, লালে গিয়ে শেষ হচ্ছে বেনি আসহ কলা। এবার এই দৃশ্যমান আলোক রশ্মি যদি আমরা গাছের পাতায় ফেলি এবং যদি দেখি যে কোন আলো সবথেকে বেশি পাতায় শোষিত হচ্ছে, তাহলে আমরা এই গ্রাফটা দেখতে পাবো। কি দেখতে পাচ্ছি গ্রাফে? গ্রাফে দেখতে পাচ্ছি যে দুটো দিকে প্লট করা আছে। এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে কোন আলোর শোষণ হার সবথেকে ভালো, বা শোষণ হার কোন আলো। তো আমরা দেখতে পাচ্ছি যে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে যে গ্রাফটা অনেকটা উঠে গেছে। এটা বোঝায় যে বেগুনি বর্ণ বা নীল বর্ণে সালোক সংশ্লেষের ক্ষেত্রে বেগুনি বা নীল বর্ণের আলো শোষিত হয় অনেক বেশি কম্পেয়ার টু এই যে 500 ন্যানোমিটার 600 ন্যানোমিটার এই আলোক রশ্মি। এবং তারপরে দেখতে পাচ্ছি 600 থেকে 700 এর মাঝে আবার একবার গ্রাফটা উপরের দিকে উঠে গেছে। এটাও বোঝাচ্ছে যে লাল বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে সালোক সংশ্লেষের ক্ষেত্রে পাতায় সেটা শোষিত হয় বেশি। অর্থাৎ আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারছি যে বেগুনি, নীল এবং লাল বর্ণের আলো সবথেকে বেশি শোষিত হয়। এবং এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় শোষণ বর্ণালী। ক্লিয়ার? এটা হচ্ছে শোষণ বর্ণালী। অন্যদিকে আমরা যদি যতটা আলো শোষিত হচ্ছে পুরোটাই তো কাজ করে না, আমরা যদি কার্যবর্ণালী দেখি, সালোক সংশ্লেষের কার্যবর্ণালী, তাহলে আমরা দেখতে পাবো যে এই গ্রাফটা এখানে দেখো একদিকে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য আর একদিকে রয়েছে ফটোসিনথেটিক রেট, মানে সালোক সংশ্লেষের হার। এবং এখানে যদি আমরা গ্রাফটা দেখি, দেখতে পাচ্ছি 400 ন্যানোমিটারে অনেক হাই, তারপরে কমে যাচ্ছে, তারপরে আবার বেড়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 680 670 ন্যানোমিটারের গ্রাফটা অনেক হাই। এবং এটা বোঝায় যে সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয় সেটা হচ্ছে লাল বর্ণের আলোতে। লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি। এছাড়া নীল ও বেগুনি বর্ণের আলোতেও কিন্তু সালোক সংশ্লেষের হার বাড়ে। এই গ্রাফটা থেকে সেটা স্পষ্ট। এবং এই গ্রাফটিকে বলা হয় সালোক সংশ্লেষের কার্যবর্ণালী। ইজ ইট ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী থেকে আমরা দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয় 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, দ্যাট মিন্স লাল বর্ণের আলো। এবার এইগুলো তো সবই এক্সপেরিমেন্টের ফসল। এবং এইগুলো এক্সপেরিমেন্ট করেছিলেন কে? না, এইগুলো এক্সপেরিমেন্ট করেছিলেন ইমারসন নামক একজন বিজ্ঞানী এবং তার সহযোগীরা আর কি। এখন ইমারসন একটা এক্সপেরিমেন্ট করলেন এবং এক্সপেরিমেন্ট করে কি দেখলেন না, তিনি দেখলেন যে সালোক সংশ্লেষের হার যদি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো উদ্ভিদের পাতায় ফেলা হয়, সালোক সংশ্লেষের হার কি হয়? বেশি হচ্ছে, বাড়ছে। আবার যদি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ফেলে, মানে এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি বর্ণের আলো? এটা হচ্ছে কমলা লাল, মানে লালটা একদম ডার্ক লাল নয় কিন্তু। আর 700 ন্যানোমিটারটা হচ্ছে তোমার একদমই অতি লাল বলতে পারি, মানে একদম ডিপ লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো। সেটা যদি ফেলা হয় সেখানেও দেখা গেল যে সালোক সংশ্লেষের হার মোটামুটি বেশি। এবং তিনি দেখলেন যদি এই রশ্মি দুটোকে আলাদা আলাদা না ফেলে যদি একত্রে ফেলা হয়, তাহলে
সালোক সংশ্লেষের হার অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে কার থেকে বেশি? এদের যে যোগফল তাদের থেকেও বেশি। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, মনে করো 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলেছি, যে সালোক সংশ্লেষের হার একটা মান আমি ধরে নিচ্ছি 50 পাচ্ছি। ফর এক্সাম্পল 70 ন্যানোমিটার ফেলে এটা মনে করো তুমি 45 পাচ্ছ। এবার যখন দুটোকেই আমি ফেলছি, একসাথে আলোটাকে প্রয়োগ করছি, সেখানে আমাদের এখানে যোগফলটা পাওয়া কথা ছিল, কত হতো না, এখানে 5 আর হচ্ছে 5 আর 4 9, মানে 95 হওয়া উচিত ছিল। দেখা গেল মানটা হয়ে যাচ্ছে 110। তার মানে এটা বোঝাচ্ছে যে সালোক সংশ্লেষ এই দুটো আলোকরশ্মি দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, বা সালোক সংশ্লেষ সেখানে দুটো সিস্টেম আছে আলাদা আলাদা, যারা একত্রে কাজ করলে সালোক সংশ্লেষের হার অনেক বেশি হয়। এবং এই ঘটনাটাকে বিজ্ঞানী ইমারসন কি নাম দিলেন না, বললেন ইমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট। ইমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট, অর্থাৎ ইমারসনের এনহ্যান্স করছে মানে বেড়ে যাচ্ছে এফেক্ট। এবং তিনি আর একটা জিনিসের মতবাদ দিয়েছিলেন যেটাকে বলা হয় লোহিত চ্যুতি, বা ইংরেজিতে বলে রেড ড্রপ। কি হয় ব্যাপারটা না, রেড ড্রপে তিনি বললেন যে সালোক সংশ্লেষের হার লাল আলোক রশ্মির পরে হঠাৎ ড্রপ করে যায়। মানে এই যে 680 ন্যানোমিটার বা 700 ন্যানোমিটারের পর হঠাৎ দেখা যাচ্ছে গ্রাফটা নেমে যাচ্ছে। আমরা এখানে দেখিয়েছিলাম যে সালোক সংশ্লেষের হার লাল আলোক রশ্মির পরে যখনই অতিলোহিত রশ্মি চলে আসছে, সেখানে কিন্তু সালোক সংশ্লেষের হার হঠাৎ করে ড্রপ করে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং এই ঘটনাটাকে তিনি বললেন লোহিত চ্যুতি বা রেড ড্রপ। তাহলে রেড ড্রপেরও কিন্তু প্রবক্তা হচ্ছে ইমারসন। এবং তিনি দেখলেন যে রেড ড্রপে পর যে 680 এবং 700 ন্যানোমিটার উভয় আলোক রশ্মি যদি একত্রে ফেলা হয়, তাহলে দেখা যাবে সালোক সংশ্লেষের হার তাদের পৃথক পৃথকভাবে আলোক রশ্মির যে সালোক সংশ্লেষের হার হচ্ছিল তাদের যোগফলের থেকেও বেশি। এবং এই ঘটনাটাকে তিনি বললেন ইমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট। ওকে, এবং এখানে দেখো গ্রাফে দেখিয়েছি, এটা যে এই দিকটা ফটোসিনথেসিস রেটকে বোঝাচ্ছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই মানটা বোঝাচ্ছে, এতদূর অবধি মানটা বোঝাচ্ছে 700 ন্যানোমিটার, এতদূর অবধি মানটা দেখাচ্ছে 680 ন্যানোমিটার। কিন্তু যখনই দুটোকে একত্রে ফেলছি তখন মানটা কিন্তু এতটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ঘটনাটা অর্থাৎ ইমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট, এই ঘটনাটা কি প্রমাণ করে? এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে সালোক সংশ্লেষের জন্য দুটো সিস্টেম দায়ী, অর্থাৎ সালোক সংশ্লেষ দুটো সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। হোয়াট ইজ সিস্টেম? ফোটো সিস্টেম। ফোটো সিস্টেম মানে দুটো পৃথক তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ দুটো পৃথক তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্লোরোফিলকে সক্রিয় করছে। এবং সেখান থেকেই আসে দুটো সিস্টেম, একটাকে বলে PS1 আর একটাকে বলে PS2। PS মিনস হচ্ছে ফোটো সিস্টেম, ফোটো সিস্টেম অর্থাৎ আলোকতন্ত্র আমরা বলতে পারি। যে আলোক রশ্মিটা অর্থাৎ 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিটা যে ফোটো সিস্টেমকে অ্যাক্টিভেট করছে সেটাকে বলা হয় PS1, আর PS2টাকে বলা হয়, মানে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো যে ফোটো সিস্টেমকে অ্যাক্টিভেট করছে তাকে বলা হয় PS2। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে PS1 বলে এটাকে PS2 বলা হলো না কেন? তার কারণ হচ্ছে প্রথম আবিষ্কৃত হয়েছিল PS1টা, সেই জন্য প্রথমে আবিষ্কৃত হয়েছিল বলে এটা PS1, এটা পরে আবিষ্কৃত হয়েছিল সেই জন্য PS2। তাহলে সালোক সংশ্লেষের দুটো ফোটো সিস্টেম আমরা পাচ্ছি, একটাকে বলছি PS1 বা ফোটো সিস্টেম 1 যেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সক্রিয় হচ্ছে, আর একটি হচ্ছে PS2 যেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সক্রিয় হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, তাহলে সালোক সংশ্লেষ হতে গেলে কি আমাদের দুটো সিস্টেমই লাগবে? অবশ্যই লাগবে। কিন্তু আমরা অনেক মানে তোমার ব্যাকটেরিয়া বা অনুন্নত যে উদ্ভিদ পায় সেখানে আমরা শুধু PS1 দেখতে পাবো, বাট PS2 ঘটতে গেলে সেখানে PS1কে লাগবে। মানে PS2 এর আমরা দেখব যে একদম শেষে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে গেলে সেখানে PS1কে লাগবে। অর্থাৎ আমরা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো PS1 PS2 একত্রে কাজ করছে। বলো এখানে এখনো পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, কোনো ডাউট আছে কিনা? লাস্ট যেটা বলে আজকের এই ক্লাসটা এখানেই সমাপ্ত করব। পরের দিন আমরা কীর্তন শুরু করব, গৌরচন্দ্রিকা শেষ হবে আজকে এখনই। সেটা হচ্ছে সালোক সংশ্লেষকারী, সালোক
সংশ্লেষকারী রঞ্জক। নামটা একটু আগেই বললাম যে সালোক সংশ্লেষ শুধুমাত্র যে ক্লোরোফিল করে এমনটা নয়, ক্লোরোফিল ছাড়াও যারা করে সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস। এবং এই ক্যারোটিনয়েডস দেখতে কী রকমের হয়? হলুদ, লাল, বাদামি, কমলা এই বর্ণগুলো ধারণ করে ক্যারোটিনয়েডস। এবং ক্যারোটিনয়েডস দু রকমের হয়, একটাকে বলে ক্যারোটিন, তোমরা নাম শুনেছো, যেমন বিটা ক্যারোটিন গাজরে থাকে, আর একটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল, ক্যারোটিন ও জ্যান্থোফিল এদের একত্রে বলে ক্যারোটিনয়েডস। আরেকটি রঞ্জক হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোবিলিন, এবং এটা মেনলি আমরা নীল, লাভ, সবুজ শৈবালে দেখতে পাই। নীলাভ, সবুজ শৈবালের ক্ষেত্রে আমরা এই ফাইকোবিলিন যে রঞ্জক সেটাকে আমরা দেখতে পাই। তোমরা রঞ্জক আর রঙ্গকে কনফিউজড হবে না, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তাহলে সালোক সংশ্লেষ যে শুধুমাত্র ক্লোরোফিল থাকলেই হবে এমনটা নয়। কিছু গাছের পাতা আমরা দেখতে পাই সেটা সবুজ নয়, অন্য কালারের, বাদামি কালার, হলুদ কালার, মিক্সচার কালার রয়েছে পাতাবাহার অনেক গাছে। তো সেটা জেনে রাখবে, সেটা ক্যারোটিনয়েডস আছে, এবং ক্যারোটিনয়েডস কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। সুতরাং সালোক সংশ্লেষ এই তিনটে যে রঙ্গক রয়েছে বা রঞ্জক রয়েছে এদের মধ্যে থাকলেই কিন্তু সালোক সংশ্লেষ হবে। এবং সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা বললাম যে ক্লোরোফিল বি একমাত্র সমস্ত সবুজ উদ্ভিদে থাকে। এবং ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে তারা নিজের খাদ্য নিজেই বানাতে পারে, তাদেরকে বলা হয়, মানে সেই যে ক্লোরোফিলটাকে বলা হয় ব্যাকটেরিয়া ক্লোরোফিল। এবং সেরকম কিছু ব্যাকটেরিয়া হচ্ছে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, নামগুলো তোমরা একটু লিখে রাখতে পারো, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, তারা কিন্তু নিজের খাদ্য নিজেই বানাতে পারে। এবং কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা তোমার এই যে এই জলকে ব্যবহার করে না, পরিবর্তে কি করে না CO2 নেয় প্লাস H2Sকে নেয়, দিয়ে তৈরি করে C6H12O6, এবং তার সাথে সেখানে অক্সিজেন তৈরি হবে না, সেখানে তৈরি হয় তোমার সালফার তৈরি হয় অ্যাকচুয়ালি। এবং ব্যাপারটা হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি অবায়োজীবী, কারণ বায়োজীবী মানে সেখানে অক্সিজেন তৈরি হবে। এই অবায়োজীবী কিছু ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু জল ব্যবহার করে না, পরিবর্তে H2S ব্যবহার করে, এবং সেখানে কি সৃষ্টি হচ্ছে, এবং সেখানে সৃষ্টি হচ্ছে জলের মানে অক্সিজেনের পরিবর্তে সেখানে সৃষ্টি হয়ে যাচ্ছে তোমার সালফার, এবং তার সাথে জল যেমন তৈরি হচ্ছিল সেরকম জল।